চ্যাপ্টারের নাম হচ্ছে কি জ্ঞানচক্ষু। লিখেছেন কে? আশাপূর্ণা দেবী। ঠিক আছে, দেখো গল্পটা পড়ে পড়ে আমি তোমাদের লাইন বাই লাইন এক্সপ্লেন করে দিচ্ছি, ভালো করে একটু শুনে নাও। গল্পটার প্রথমেই একটা কথা রয়েছে। কি রয়েছে? কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। গল্পের প্রথমেই আমি একটা চরিত্রকে পাচ্ছি, নাম হচ্ছে তপন। তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোনো একটা কথা তপন শুনেছে, যেটা শুনে তার চোখ মার্বেল হয়ে গেল। মার্বেল কথার অর্থ হচ্ছে পাথর, অর্থাৎ চোখ পাথরের মতো হয়ে যাওয়া, মানে চোখ স্থির হয়ে গেল। স্থির হয়ে গেল। নতুন মেসোমশাই মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোটো মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটাপড়া করে, সেই তিনি নাকি বই লেখেন। কোন কথা? তপনের ছোটো মেসো হচ্ছেন একজন লেখক, যার সঙ্গে কিছুদিন আগে খুব ধুমধাম করে ঘটাপড়া করে, মানে দেদার ঘটাপড়া করে, মানে খুব ধুমধাম করে ছোটো মাসির বিয়ে হয়ে গেল। তিনি নাকি বই লেখেন, সেসব বই নাকি ছাপাও হয়। কার বই ছাপাও হয়? ছোটো মেসোর বই, লেখা বই ছাপাও হয়। অনেক বই ছাপা হয়েছে মেসোর লেখা অনেক বই ছাপানো হয়েছে। তার মানে তপনের নতুন মেসোমশাই একজন লেখক, সত্যিকার লেখক। তপন এটা কি ভাবছে? তার মানে তপনের যে নতুন মেসোমশাই সে হচ্ছে একজন সত্যিকারের লেখক। ওকে, জলজ্যান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন। মানে তপন যে সমস্ত মানুষজনের সঙ্গে এত বছরে তার আলাপ হয়েছে, তার যে বয়স, সেই বয়সে যে সমস্ত মানুষের সাথে তার আলাপ হয়েছে, কোনো লেখক জাতীয় মানুষের সাথে তার আলাপ হয়নি। তাই বলছে জলজ্যান্ত একজন লেখককে এত কাছ থেকে দেখেনি তপন, যেরকমভাবে সে ছোটো মেসোকে এখন দেখছে। দেখা যায় তাই জানতো না। তপনের মনে একটা ধারণা ছিল যে যারা লেখক হন, যারা সাহিত্যিক হন, তাদের এত কাছ থেকে কখনো দেখতে পাওয়া যায় না। লেখকেরা যে তপনের বাবা, ছোটো মামা বা মেজো কাকুর মতোই মানুষ, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। তপনের কী সন্দেহ ছিল? লেখকরা যে তপনের বাবা, ছোটো মামা বা মেজো কাকুর মতো মানুষ, লেখকরা যে তপনের চেনা জানা তার পরিবারের মানুষগুলোর মতনই অন্য আরেকটা মানুষ হবে লেখকেরা, সে বিষয়ে যথেষ্ট সন্দেহ ছিল তপনের। এই লাইনটা আন্ডারলাইন করে রাখো, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। জ্ঞানচক্ষু কথার অর্থ হচ্ছে কি হৃদয়ের চোখ। ঠিক আছে, নতুন মেসোকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল। কেন? আশ্চর্য, এখানে জ্ঞানচক্ষু তপনের খুলে গেল কথাটা যে বলছে, এখানে দেখো নতুন মেসোকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল, অর্থাৎ নতুন মেসো হচ্ছেন একজন লেখক। লেখক হয়েও তিনি আর পাঁচটা সাধারণ মানুষের মতনই জীবনযাত্রা কাটান। ঠিক আছে, তপনের এই জ্ঞানচক্ষুটা খুলল যে লেখকেরা আর পাঁচটা মানুষের মতনই হন, তারা আদার্স কোনো মানে অন্য জগতের বা অন্য ধরনের কোনো মানুষ হন না, তাদেরকেও সচক্ষে চোখের সামনে দেখতে পাওয়া যায়, যেভাবে তপন এখন তার ছোটো মেসোকে দেখছে। আশ্চর্য, কোথাও কিছু উল্টো পাল্টা নেই, অন্যরকম নেই, একেবারে নিছক মানুষ। সেই ওদের মতোই দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসি, আরে ব্যাস এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলে দেন, চানের সময় চান করেন, ঘুমের সময় ঘুমোন। অর্থাৎ আর পাঁচটা সাধারণ মানুষ যেভাবে জীবনযাত্রা কাটায় বা যেভাবে কথা বলে, সেরকমই কিন্তু জীবনযাত্রা কাটায় তার ছোটো মেসো। তাছাড়া ঠিক ছোটো মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত এদেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান। কি বেড়াতে বেরোন সেজে গুজে। মানে তপন তার চেনা জানা যে মানুষগুলোকে দেখতো, তার মামা, কাকা, এরা যেরকম খবরের কাগজে নানান বিষয় নিয়ে গল্প করেন বা খবরের কাগজের কোনো কিছু নিয়ে তর্ক করছেন, তারপরে এ দেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান, এই সমস্ত কিছু গুণ কিন্তু ছোটো মেসোর মধ্যেও রয়েছে। তিনিও এরকমই করেন, বা ঘুরতে বেরোন সেজে গুজে। মামা বাড়িতে এই বিয়ে উপলক্ষেই এসেছে তপন। এই বিয়ে বলতে ছোটো মাসির বিয়ের কথা বোঝানো হয়েছে। মামা বাড়িতে এই বিয়ে উপলক্ষেই এসেছে তপন, আর ছুটি আছে বলেই রয়ে গেছে। ওদিকে মেসো নাকি গরমের ছুটি চলছে, তাই মেসো শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কদিন। তপন যেমন মামা বাড়িতে এসে রয়ে গেছে, সেরকম গরমের ছুটি চলছে ছোটো মেসোরও, তিনিও শ্বশুর বাড়িতে এসে রয়েছেন। তাই অহরহ জলজ্যান্ত একজন লেখককে একবার সুযোগ হবেই তপনের, একজন লেখকের দেখবার সুযোগ হবেই তপনের। বলছে কি, তাই অহরহ মানে মাঝে মাঝেই তপনের সঙ্গে, প্রায় তপনের সঙ্গে একজন জলজ্যান্ত লেখকের দেখা হবেই।
কারণ ছোট মেশো যে বাড়িতে রয়েছে তপনও সে বাড়িতে রয়েছে, মামা বাড়িতে, তাই দুজনের সঙ্গে দুজনের দেখা হবেই তপন, ঠিক আছে। আর সেই সুযোগেই দেখতে পাচ্ছেন তপন লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনের মতোই মানুষ, আন্ডারলাইন করো, লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনের মতোই সাধারণ মানুষ। তবে তপনেরই বা লেখক হতে বাধা কী? তপন ভাবছে তাহলে আমারই বা লেখক হতে বাধা কী, আমি কেন লেখক হতে পারবো না, আমিও তো লেখক হতে পারি, আমার লেখক হতে বাধা কী? মেসোমশাই কলেজের প্রফেসর, তাহলে মেসোমশাই পেশা কি? কলেজের প্রফেসর, একজন অধ্যাপক, আন্ডারলাইন করো। মেসোমশাই কলেজের প্রফেসর, এখন ছুটি চলছে তাই সেই সুযোগে শ্বশুরবাড়িতেই রয়ে গেছেন কদিন। মেসোমশাই একজন কলেজের প্রফেসর আর কলেজে এখন কি গরমের ছুটি চলছে, তাই তিনি কয়েকদিন শ্বশুরবাড়িতেই রয়ে গেছেন। আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছেন। ছোটো মাসিও সেদিকে ধাবিত হয়, অর্থাৎ ছোটো মাসিও ছোটো মেসোর সঙ্গে এ বাড়িতে রয়ে গেছেন এবং এখানে মেসো ছুটি চলছে বলে সেখানে দিবানিদ্রা দিচ্ছেন, ঠিক আছে। দিবানিদ্রা মানে দিনের বেলাও ঘুম, যেটা দিনের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে থাকা, এটাকে দিবানিদ্রা মানে আরামে দিন কাটাচ্ছে শ্বশুরবাড়িতে এখন কদিন, ঠিক আছে। কোনো কাজকর্ম এখন নেই, এখন কলেজেও গরমের ছুটি চলছে, তাই সেই সুযোগেই তিনি আরামে রয়েছেন, দিবানিদ্রা দিচ্ছেন, ঠিক আছে। অবশ্য তপন অবশ্য না করে প্রবল আপত্তি তোলে, কিন্তু কে শোনে তার কথা, ততক্ষণে তো গল্প ছোটো মেসোর হাতে চলেই গেছে, হইচই করে দিয়ে দিয়েছে ছোটো মাসি তার ঘুম ভাঙিয়ে। অর্থাৎ এখানে দেখো আমরা একটা দেখতে পাচ্ছি তপন গল্প লিখেছে এবং গল্পটা লিখে সে কাকে দেখিয়েছে? ছোটো মাসিকে দেখিয়েছে, এবং ছোটো মাসি গল্পটা নিয়ে গিয়ে ছোটো মেসোর কাছে নিয়ে যাচ্ছে। তপন বাধা দিয়েছে, আরে না নিয়ে যেতে হবে না, না বলে অনেকবার বাধা দিয়েছে, কিন্তু ছোটো মাসি সে কথা না শুনে গল্পটা নিয়ে ছোটো মেসোর ঘুম ভাঙিয়ে দিয়েছে। ছোটো মেসো ঘুমাচ্ছিল এবং গল্পটা নিয়ে গিয়ে তার ঘুম ভাঙিয়ে দিয়েছে। তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়। কেন? তপন চেয়েছিল সেই গল্পটা ছোটো মেসোর কাছে গিয়ে পৌঁছাক। ছোটো মাসি যখন নিয়ে যাচ্ছে তখন তপন লজ্জা পেয়ে না না বললেও তপন মনে মনে চেয়েছিল যে সেই গল্পটা ছোটো মেসোর কাছে গিয়ে পৌঁছাক। তপন অবশ্য মাছির এই হইচইতে মনে মনে পুলকিত হয়, লাইনটা আন্ডারলাইন করো। মুখে আ করলেও হয়, অর্থাৎ তপন মুখে না না বা নিয়ে যেও না নিয়ে যেও না ওকে বারণ করলেও মনে মনে চেয়েছিল গল্পটা ছোটো মেসোর হাতে গিয়ে পৌঁছাক। কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেসোই বুঝবে, রত্নের মূল্য জহুরির কাছে, লাইনটা আন্ডারলাইন করো। কারণ লেখার যদি প্রকৃত মূল্য বুঝতে পারে, তপন যে একজন প্রকৃত লেখক বা তপনের লেখার হাত আছে কি নেই, তার লেখার মূল্য কতটা, সেটা যদি কেউ বোঝে তাহলে সেটা ছোটো মেসোই বুঝবে। যেমন একজন জহুরি রত্ন দেখলে তার মূল্য বা মান নির্ধারণ করতে পারে, একজন প্রকৃত লেখক, তপনের ছোটো মেসো তো একজন প্রকৃত লেখক, সে কিন্তু সেটা দেখে তার লেখা পড়ে তার লেখাটা দেখে কিন্তু বুঝতে পারবে সে কতটা ঠিকঠাক লিখছে বা কতটা তার লেখার মান রয়েছে, ঠিক আছে। একটু পরেই ছোটো মেসো ডেকে পাঠান তপনকে এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন, তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে, লাইনটা আন্ডারলাইন করো। একটু কারেকশান করে করে দিলে ছাপাতে দেওয়া চলে, এই লাইনটাও খুব ইম্পর্টেন্ট লাইন। একটু পরেই তপনকে ছোটো মেসো দেখে কি বলেছে, যে তপন তোমার লেখা গল্প তো দিব্যি হয়েছে, মানে খুব ভালো হয়েছে। একটু কারেকশান করে করে দিলেই ছাপাতে দেওয়া চলে। এখানে কিন্তু আমরা প্রথম ছোটো মেসোর মুখ থেকে কী শুনতে পাচ্ছি? কারেকশানের কথা শুনতে পাচ্ছি। তোমার গল্পটা যদি একটু কারেকশান করে করে দেওয়া হয় তাহলে সেটা ছাপাতে দেওয়া চলে। তপন প্রথমটা ভাবে ঠাট্টা, কারণ তপন এটা কখনো স্বপ্নেও ভাবতে পারেনি। তপন প্রথমটা কীভাবে? ঠাট্টা। কিন্তু যখন দেখে মেসোর মুখে করুণার ছাপ তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। যখন তপন দেখছে মেসোর মুখে করুণার ছাপ, মেসো খুব সিরিয়াসভাবে খুব চিন্তা করে কথাটা বলছে, হ্যাঁ, তখন কিন্তু তপন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। তাহলে কি সত্যি আমার গল্পটা ছাপা হবে? তখন গল্পটা সত্যি সত্যি তপন ভাবতে শুরু করে, তাহলে কি আমি লেখক হতে পারবো? একটা আনন্দে চোখে জল চলে আসে, আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও, মাসি বলে। মাসি কি বলে? তুমি ওর গল্পটা তাহলে ছাপিয়ে দিও, মেসোর উপযুক্ত কাজ হবে সেটা, মেসোর সেটা উপযুক্ত কাজ হবে। মেসো তেমনি করুণার মূর্তিতে বলেন, তা দেওয়া যায়। মেসো কি বলে? তা দেওয়া যায়, আমি বললে সন্ধ্যাতারার সম্পাদক না করতে পারবে না। এই লাইনটা থেকে আমরা কি বুঝতে পারছি?
সন্ধ্যাতারা হচ্ছে একটি পত্রিকা, এবং সেই সন্ধ্যাতারা পত্রিকার সাথে কার যোগাযোগ রয়েছে? তপনের ছোট মেশোর যোগাযোগ রয়েছে। সে বলছে আমি যদি বলি তাহলে সন্ধ্যাতারার সম্পাদক না করতে পারবে না। ঠিক আছে তপন, তোমার গল্প আমি ছাপিয়ে দেবো, লাইনটা আন্ডারলাইন করো। এখানে মেশো তপনকে একটা প্রতিশ্রুতি দিচ্ছে, কি? তপন, তোমার গল্প আমি ছাপিয়ে দেব। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, আবার সবাই তপনের গল্প শুনে হাসে। কোন কথা বিকেলে চায়ের টেবিলে ওঠে? লাইনটা আন্ডারলাইন করে রাখো। কোন কথাটা বিকেলে চায়ের টেবিলে ওঠে? তপনের গল্প লেখার কথা। তপন যে গল্প সুন্দর লিখতে পারে সেই কথাটা মেশো কিন্তু চায়ের টেবিলে সবাইকে জানায়। আবার সবাই তপনের গল্প শুনে হাসে, কিন্তু মেশো বলে না না, আমি বলছি তপনের হাত আছে। তপনের হাত আছে বলতে তপনের গল্প লেখার দক্ষতা আছে, ঠিক আছে? তপনের হাত আছে, চোখও আছে, ঠিক আছে? নচেত এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজা রানী গল্প লেখে, নয়তো খুন, জখম, অ্যাক্সিডেন্ট, অথবা না খেতে পেয়ে মরে যাওয়া, এইসব মাল মশলা মিশিয়ে বসে। তপন সেই দিকে যায়নি, শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে। এটা খুব ভালো, ওর হবে। অর্থাৎ মেশো এখানে সবার সামনে কিন্তু তপনের অ্যাপ্রিসিয়েট করছে এবং বলছে না, ওর বয়সী যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে হয় রাজা রানীর গল্প লেখে, নয় খুন, জখম, অ্যাক্সিডেন্ট, না খেতে পেয়ে মরে যাওয়া, এই সমস্ত কাহিনী লেখে। কিন্তু তপন কিন্তু ওসব দিকে যায়নি। তপন কী লিখেছে? ওর ভর্তি হওয়ার দিনের প্রথম দিনের অভিজ্ঞতার কথা নিয়ে ও গল্প লিখেছে। ওর হবে মানে ও জীবনে নাম করবে। ওর হবে কথাটার মধ্যে দিয়ে বোঝাচ্ছে জীবনে নাম করবে, ভালো লেখক হতে পারবে। তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়। তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়, লাইনটা আন্ডারলাইন করে রাখো। অর্থাৎ তপন মেশোর মুখ থেকে তার প্রশংসা শুনে সত্যি অবাক হয়ে যায়, ভাবে সত্যিই কি এটা বাস্তবে সম্ভব? বিহ্বল মানে অবাক চাউনি হয়ে তাকিয়ে আছে, ঠিক আছে? সে বুঝতে পারছে না, বিস্মিত হয়ে আছে, এটা কি সত্যিই সম্ভব ও ভাবছে। তারপর ছুটি ফুরলে মেশো গল্প নিয়ে চলে গেলেন। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে। যখন গরমের ছুটি ফুরিয়ে যায়, মেশোর ছুটি ফুরিয়ে গেছে, মেশো সেই গল্পটা নিয়ে চলে গেল। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গুনছে, কবে মেশো ফিরে আসবে সেই গল্প ছাপিয়ে। এই কথাটাই ভাবছে তপন দিন রাত। ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন, আর এখন বস্তা বস্তা পড়ছে। লাইনটা দেখো কি বলছে, ছেলেবেলা থেকেই তপন রাশি রাশি গল্প শুনেছে, ছোটোবেলা থেকেই নানান রকম গল্প শুনেছে, এখন বস্তা বস্তা পড়ছে। কাজেই গল্প জিনিসটা যে কী সেটা জানতে বাকি নেই। কোন জিনিসটাকে গল্প বলে, গল্প কীরকম হতে পারে, সেই আইডিয়াটা তপনের খুব ভালো মতো রয়েছে, সেটা জানতে বাকি নেই। শুধু এটাই জানা ছিল না সেটা একজন সহজ মানুষই লিখতে পারে। তপন এতদিন কী ভাবতো, যাদের পিঠে লেখকের স্ট্যাম্প থাকে তারাই শুধুমাত্র গল্প লিখতে পারে। তপনের পিঠে তো লেখক বলে কোনো স্ট্যাম্প নেই। তপনও যে লিখতে পারে, সাধারণ মানুষও যে লিখতে পারে, এটা কিন্তু তপন এতদিন জানতো না। নতুন মেশোকে দেখে জানলো সেটা। কেন? নতুন মেশো একটা সাধারণ মানুষের মতো, তার বাবা কাকা ছোটো মামা সাধারণ মানুষের মতনই নতুন মেশোও একটা সাধারণ মানুষ। সেও যখন লিখে লেখক হতে পারে, তাহলে তপনেরই বা বাধা কোথায়? তবে আর পায় কে তপনকে? তাহলে তপনের মনেও এখন আশা জাগে সে একজন লেখক হবে। দুপুরবেলা সবাই যখন নিথর মানে দুপুরবেলা সবাই যখন তন্দ্রায় একটুখানি নিথর মানে স্থির হয়ে গেছে, মানে একটু তন্দ্রায় ঝুলে পড়েছে খাওয়া দাওয়ার পর, তখন তপন আস্তে একটা খাতা, হোম টাস্কের খাতা, আর কি বিয়েবাড়িতেও যেটি মা না নিয়ে ছাড়েনি, মানে বিয়েবাড়িতেও যে খাতাটা হোম টাস্ক করবে বলে তপনের জন্য তপনের মা নিয়ে এসেছিল, সেই খাতাটা আর একটি কলম নিয়ে 3তলা সিঁড়িতে উঠে গেল। আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, এক আসনে বসে লিখেও ফেললো আস্ত একটা গল্প। সেই খাতাটা নিয়ে 3তলায় উঠে গেল এবং এক আসনে মানে এক মুহূর্তের মধ্যে, মানে ওই একটু নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু সে লিখে ফেললো আস্ত একটা গল্প। একটা টাইমের মধ্যেই সে আস্ত একটা গল্প রেডি করে ফেললো। লেখার পর যখন পড়লো, গায়ে কাঁটা দিয়ে উঠলো তপনের, মাথার চুল খাড়া হয়ে উঠলো। যখন লেখার পর পড়ছে তখন তপনের মাথার চুল খাড়া হয়ে উঠছে। আরে সে সত্যি একটা গল্প লিখে ফেলেছে, গায়ে কাঁটা দিয়ে উঠছে, তাহলে সত্যি সত্যি তাকে লেখক বলা চলে? এ কী ব্যাপার, এ যে সত্যি হুবহু গল্পের মতো লাগছে। তপন যখন নিজের লেখা পড়ছে নিজেই ভাবছে এ তো সত্যি হুবহু গল্পের মতো লাগছে, তার মানে সত্যি একজন গল্প লিখে ফেলেছে তপন, তার মানে তপন একজন লেখক বলা চলে। তপন তাহলে সত্যি সত্যি একটা লেখক হয়ে গিয়েছে। হঠাৎ একটা ভয়ানক উত্তেজনা অনুভব করে তপন।
আর দুধ দাঁড়িয়ে নিচে নেমে আসে, ছোটো মাসিকেই বলে বসে, ছোটো মাসি একটা গল্প লিখেছি। তপন কি একটা ভয়ানক উত্তেজনা অনুভব করে এবং তাড়াতাড়ি করে নিচে নেমে আসে। নিচে নেমে এসে তার ছোটো মাসিকে কী বলে বসে, ছোটো মাসি একটা গল্প লিখেছি। ছোটো মাসিকে কী বলে বসে, একটা গল্প লিখেছি। ছোটো মাসি ওর চিরকালের বন্ধু, বয়স বছর 8 বড় হলেও সমবয়সী, কাজেই মামার বাড়ি এলে সব কিছুই ছোটো মাসির কাছে। মানে ছোটো মাসি হচ্ছে তপনের থেকে বয়স 8 বড় এবং তপনের সমস্ত কিছু আবদার, সমস্ত মনের কথা, প্রাণের কথা, সমস্ত কিছু তপন কাকে বলে, তার ছোটো মাসির কাছে গিয়ে বলে। তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোটি মাসিকেই সর্বাগ্যে দিয়ে বসে, কারণ সে যে একটা সার্থক প্রকৃত গল্প লিখে ফেলেছে, সেই আনন্দের খবরটা তপন কাকে দিয়ে বসে, ছোটো মাসিকে সবার আগে দিয়ে বসে। তবে বিয়ে হয়ে ছোটো মাসি যেন একটু মুরব্বি হয়ে গেছে। মুরব্বি মানে একটু বড় বড় ভাব, সব কিছুতেই একটু বড় বড় হামবুড়িয়া ভাব দেখাচ্ছে, সব কিছু সব কথাতেই একটুখানি, মানে আগে যেরকম ও ছোটো মাসিকে দেখতো খুব সরল সাদাসিধে তার বন্ধুর মতো, এখন কিন্তু এখন একটু হলেও ছোটো মাসির মধ্যে পরিবর্তন এসছে। ছোটো মাসি এখন সব কিছু নিয়ে প্রশ্ন করা, যেগুলো মায়েরা করে, জেঠিরা করে, সেরকম একটুখানি মুরব্বি ভাব হয়ে গেছে। তবে বিয়ে হয়ে ছোটো মাসি যেন একটু মুরব্বি হয়ে গেছে। তাই গল্পটা সবটা না পড়েই একটু চোখ বুলিয়ে বেশ পিঠ চাপড়ানোর সুরে বলে, ও মা এ তো বেশ লিখেছিস রে। ছোটো মাসি কী বলে পিঠ চাপড়ানোর সুরে, ও মা এ তো বেশ সুন্দর লিখেছিস রে। কোনোখান থেকে টুকলি ভাই করিসনি তো, মানে কোনো কাজ থেকে দেখে লিখিসনি তো, খুব সুন্দরই তো লিখেছিস। ছোটো মাসি ভালো হবে না বলছি। কি বলছে? ছোটো মাসি ভালো হবে না, মানে আমি কোথা থেকে দেখে লিখিনি, আমি নিজের মতোই লিখেছি, এটা বোঝাতে চাইছি। তখন বলছে ভালো হবে না বলছি। আরে বাবা খেপছিস কেন, জিজ্ঞেস করছি বই তো নয়, রোশো তোর মেসোমশাইকে দেখাই। বলে ঠিক আছে, তুই তো রেখে যাচ্ছিস কেন, জিজ্ঞেস করছি তাই দাঁড়া তো ছোট মেসোমশাইকে গল্পটা আমি দেখাই। কিন্তু গেলেনই যে কোথায়, গল্পে সেই আঁটো ছাপার অক্ষরের গাঁথা চেহারা কি, যার জন্য হাঁ করে আছে তপন। মামার বাড়ি থেকে বাড়ি চলে এসেও, মেসো তো ওই বাড়ি থেকে চলে গেছে, তিনি গেছেন তো গেছেনই, কিন্তু কোথায় তপন যেটা এখন দেখতে চাইছে, যে গল্পটা তপন নিজে হাতে লিখেছে, সেই গল্পটা একটা ছাপার অক্ষরে তপন দেখতে চাইছে, একটা বইয়ের মধ্যে ছেপে বেরোবে, যেটা তপনের স্বপ্ন, যেটা পূরণ হতে হবে, সেটা কোথায় কবে। এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী। আন্ডারলাইন করো, তপনের কী নাম হয়ে গিয়েছিল, কবি, সাহিত্যিক, কথাশিল্পী। আর উঠতে বসতে ঠাট্টা করছে, তোর হবে। হ্যাঁ বাবা তোর হবে, উঠতে সবাই তপনকে কী বলছে, তোর খুব ভালো নামগান হবে, তুই পারবি, তোর হবে। তবু এইসব ঠাট্টা তামাশার মধ্যেই তপন আরও 2-3টে গল্প লিখে ফেলেছে। এই সব ঠাট্টা তামাশা সমস্ত কিছুর মধ্যেই তপন কী করেছে, আরও 2-3টে গল্প লিখে ফেলেছে। ছুটি ফুরিয়ে এসেছে, হোম টাস্ক হয়ে ওঠেনি, তবু লিখছে, লুকিয়ে লিখছে, যেন নেশায় পেয়েছে। এখানে কি দেখতে পাচ্ছি, ছুটি ফুরিয়ে গেছে, গরমের ছুটি ফুরিয়ে গেছে, হোম টাস্ক তখনও হয়ে ওঠেনি। সারা মাসই তো তপন গরমের ছুটিতে ছোটো মাসির বিয়ে উপলক্ষে কাটিয়েছে, গরমের ছুটিতে হোম টাস্কের খাতার মধ্যে গল্প লিখে গেছে। এখন যেন গল্প লেখার নেশায় পেয়েছে, ও এখনও লিখে যাচ্ছে, কিন্তু গল্প লেখা এখনও তপনের শেষ হয়নি, এখনও সে লিখে যাচ্ছে। যখনই ইচ্ছা হয় তখনই সে লেখে, যেন গল্প লেখার একটা নেশায় পেয়েছে, কিন্তু স্কুলের হোম টাস্ক হয়ে ওঠেনি। তারপর ছুটি ফুরলো, রীতিমতো পড়া শুরু হয়েছে। প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে। প্রথম যে গল্পটা লিখে ছোটো মাসি দেখিয়েছিল তার মেসোকে, এবং মেসো যেটা দেখে তপনকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমি তোমার গল্প ছাপিয়ে দেব, সেই গল্পটা তো মেসো নিয়ে চলে গেছে। সেই গল্পটার জন্য এতদিন তপন প্রতীক্ষা করেছে, প্রতীক্ষা করতে করতে একসময় তপন আশাই ছেড়ে দিয়েছে, গল্পটা আর ছাপা হবে না। বিষণ্ণ মন নিয়ে বসে আছে, এমন সময় ঘটলো সেই ঘটনা। অর্থাৎ তপন ভেবেছে ওর গল্পটা মেসো নিয়ে গেছে তো নিয়েই গেছে, ওটা আর কোনোদিনও ছাপা হবে না, মনটা ভেঙে গেছে তপনের, বিষণ্ণ মন নিয়ে বসে আছে। এমন সময় একটা ঘটনা ঘটলো। কী ঘটনা ঘটলো? ছোটো মাসি আর মেসো একদিন বেড়াতে এলো, হাতে এক সংখ্যার সন্ধ্যা তারা। ছোটো মাসি আর মেসো একদিন কোথায়, তপনের বাড়িতে বেড়াতে এলো, সঙ্গে কি আছে, এক সংখ্যার একটা সন্ধ্যা তারা একটা পত্রিকা। কেন, হেতু, সন্ধ্যা তারা নিয়ে কেন? হঠাৎ করে তপনের দেখে কিন্তু মনের মধ্যে, কেন সন্ধ্যা তারা নিয়ে কেন, কারণটা কি? হেতু মানে কারণটা কি, সন্ধ্যা তারা পত্রিকাটা নিয়ে কেন এলো?
বুকের রক্ত ছলকে ওঠে তপনের, আন্ডারলাইন করো, বুকের রক্ত ছলকে ওঠে তপনের। অর্থাৎ তপন তো একদিন তার নিজের গল্পটা ছাপার অক্ষরে দেখবে এই প্রত্যাশারই দিন গুনেছে, এর জন্যই তো দীর্ঘদিন ধরে প্রতীক্ষা করেছে। তাহলে তপন এখন যখন মেশোরাতে একসঙ্গে সন্ধ্যাতারা তপন দেখতে পাচ্ছে, তাই তপনের বুকের রক্তটা যেন হট করে ছলকে ওঠে। তাহলে কি তার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে? এরকম একটা ভাব। তবে কি সত্যিই তাই? সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ? লাইনটা আন্ডারলাইন করো, খুব ইম্পর্টেন্ট লাইন। তাহলে তপন কী ভাবছে, তাহলে কি তার জীবনের সবথেকে সুখের দিনটা আজকে এলো? তপন এতদিন ধরে যেটা স্বপ্ন দেখেছে, তপন এতদিন ধরে যে তার জন্য প্রতীক্ষা করেছে, সেটা কি তাহলে আজকে পূরণ হতে চললো? কিন্তু তাই কি সম্ভব? সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে। লাইনটা আন্ডারলাইন করো। তপন দেখো কল্পনার জগতে ভেসে যাচ্ছে। তপন ভাবছে আজকে আমার লেখা গল্প, আমার নাম তপন কুমার রায়, শ্রী তপন কুমার রায়, আমার নামের লেখা গল্প হাজার হাজার ছেলে পড়বে, হাজার হাজার ছেলের কাছে আমি পরিচিত হব একজন সাহিত্যিক হিসেবে, হাজার হাজার ছেলে আমাকে জানবে। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, পৃথিবীতে এরকম ঘটনা ঘটে। তাহলে কি আমি সত্যি একজন লেখক হলাম? আমার মনের স্বপ্নটা কি তাহলে পূরণ হলো? আমি তাহলে লেখক হলাম? তা ঘটেছে, সত্যিই ঘটেছে। হ্যাঁ, সত্যিই আমার স্বপ্ন পূরণ হয়েছে, আমার লেখা গল্প তো ছাপা হয়েছে। ওই যে একসঙ্গে সন্ধ্যাতারা পত্রিকাটা নিয়ে এসছে আমার মেশো, ওর মধ্যেই তো রয়েছে। তা ঘটেছে, সত্যিই হয়েছে, সূচিপত্রে নামও রয়েছে। প্রথম দিন গল্প, শ্রী তপন কুমার রায়। গল্পের নাম কি? প্রথম দিন। গল্পটা লিখেছে কি? শ্রী তপন কুমার রায়। সূচিপত্রে নামও রয়েছে। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়, কেন? তপনের লেখা গল্প ছাপানো হয়েছে। তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে, ওর লেখক মেশো ছাপিয়ে দিয়েছে। পত্রিকাটি সকলের হাতে হাতে করে সকলেই একবার করে চোখ বোলায় আর বলে, বাহ, চমৎকার লিখেছে তো। মেশো অবশ্য মৃদু মৃদু হাসেন, বলেন, একটু একটু কারেকশান করতে হয়েছে অবশ্য, নেহাত কাঁচা তো। লাইনটা আন্ডারলাইন করো। এই সমস্ত কিছু সবাই যখন তপনের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়, মাঝে মাঝে মেশো এক একটা কথা বলে যে একটু একটু কারেকশান করতে হয়েছে, নেহাত কাঁচা হাত তো। মাসি বলে, তা হোক, নতুন নতুন অমন হয়। ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে। ওখানে কোন কথার কথা বলা হয়েছে? মেশোর কারেকশানের কথা। মেশো যে তপনের লেখা গল্পটা একটু একটু কারেকশান করে দিয়েছে, সেই কারেকশানের কথা এখানে বলা হয়েছে। একটু একটু কারেকশানের কথাই এখানে বলা হয়েছে, ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে। ওই কারেকশানের কথা বাবা বলেন, তাই? তা না হইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো। মেজো কাকু বলেন, ও তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতুম। কি বলে? যদি এক একজন লেখক মেশো থাকে তাহলে মন্দ হয় না, আমাদের যদি একটা লেখক মেশো থাকতো তাহলে আমরাও কিছু না কিছু চেষ্টা করে দেখতাম। ছোটো মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায়, মেশো শুধু কফি। অর্থাৎ সবাই কিন্তু মেশোর প্রশংসাই ওখানে করে। ছোটো মাসি ওখানে বসে বসে কী খেয়েছে? ডিম ভাজা আর চা। আর মেশো কী খেয়েছে? শুধু কফি। আজ আর কোনো কথা নেই, শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেশোর মহত্বের কথা। নতুন মেশো কী মহত্বের কাজ করেছে? তপনের গল্পটা একটু একটু কারেকশান করেছে, সেই মহত্বের কথা। উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যাতারার সম্পাদক তপনের গল্প করে আঙুল দিয়ে ছুতো? সবার কাছে এটাই প্রশ্ন। আজ মেশো ছিল বলেই তপনের লেখা গল্পটা ছেপেছে। মেশো যদি না দিত উদ্যোগ নিয়ে, তাহলে কি সন্ধ্যাতারার সম্পাদক তপনের লেখা গল্প ছুঁয়ে দেখতো? তপন যেন কোথাও হারিয়ে যায় এই সব কথার মধ্যে, এই সমস্ত কথার মধ্যে তপন যেন কোথাও হারিয়ে যায়। গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না। অনেকক্ষণ পরে মা বলে, কই তুই নিজের মুখে একবার পড় তো তপন শুনি, বাবা তোর পেটে পেটে এত। মা তপনকে বলে, বাবা তুই যে লিখতে পারিস জানতাম না তো, তোর পেটে পেটে এত বিদ্যে আছে, তা তুই কী লিখেছিস একটু পড় দেখি শুনি। এতক্ষণে বইটা তপন নিজের হাতে পায় তপন। মা বলে, কই পড়, লজ্জা কি, পড় সবাই শুনি। তপন লজ্জা ভেঙে পড়তে যায়, তপন সবার সামনে তার গল্পটা পড়তে যায়, কেশে গলা পরিষ্কার করে। কিন্তু এ কি, এসব কি পড়ছে তপন? এ কার লেখা? এই প্রত্যেকটি লাইন তো নতুন আনকরা, তপনের অপরিচিত। তপন পড়তে গিয়ে দেখছে একটা লাইন তো তপন নিজে লেখেনি, একটা লাইন তো তপনের চেনা না, আনকরা মানে অচেনা, অজানা, অপরিচিত প্রত্যেকটা লাইন। এর মধ্যে তপন কোথা? মানে তপনের লেখা লাইন কোনটা? তপন খুঁজে পাচ্ছে না।
তার মানে নতুন, তার মানে মেশো তপনের গল্পটি আগাগোড়াই কারেকশান করেছে। মানে তপনের গল্পটা শুরু থেকে শেষ অবধি, আগা থেকে শেষ অবধি পুরো গল্পটাকেই মেশো কারেকশান করেছে এবং নতুন করে লিখেছে নিজের পাকা হাতের কলমে। মেশো নিজের পাকা হাতে গল্পটাকে নতুন করে লিখেছে। তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তার মানে মেশো তপনের গল্পটি আগাগোড়াই কারেকশান করেছেন, অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতের কলমে। নিজের পাকা হাতের কলমে মেশো গল্পটাকে নতুন করে লিখেছেন। তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তারপর ধমক খায়, কিরে তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল। পায়া ভারী হয়ে গেল মানে তুই লেখক হিসেবে পরিচিতি পেতে না পেতে তোর এত দম, তুই পড়তে গিয়েও পড়তে চাইছিস না, এরকম কথা শুনেছে তপন। সবাই শুনতে চাইছে, তুই পড়ছিস না, না কি অতি আহ্লাদে বাক্য হেরে গেল, মানে এত আনন্দ হচ্ছে যে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, এরকম কথা তপনকে বলা হচ্ছে। তপন গড়গড়িয়ে পড়ে যায়। তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে, তবু ধন্যি ধন্যি পড়ে যায়। মানে তপন যেটা পড়ছে ওটা শুনে সবাই ওখানে খুব প্রশংসা করে, ধন্য ধন্য করে। আর একবার রব ওঠে তপনের, লেখক মেশো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে। আর একবার কী কথা ওঠে যে লেখক মেশো তপনের গল্পটা ছাপিয়ে দিয়েছে। তপন বইটা ফেলে রেখে চলে যায়। তপন ছাদে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মোছে। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। ঠিক আছে, যখন মেশো আর মাসি এসেছিল তখন হাতে সন্ধ্যাতারা পত্রিকাটা দেখে তপনের কী মনে হয়েছিল, আজ জীবনে তার সবথেকে সুখের দিন। এই সুখের দিনটা গল্পটা পড়ার পরে কিন্তু পরিণত হয়ে গেল সবথেকে দুঃখের দিন হিসেবে। তপন গল্পটা পড়ে বইটা রেখে দিয়ে উঠে যায়, শার্টের তলা দিয়ে চোখ মোছে এবং তার মনে হয় সেই দিনটা হচ্ছে তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কেন তা জানে না তপন, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে। তপন কী করে সংকল্প, দুঃখের মুহূর্তে কী সংকল্প করে, যদি কখনো লেখা ছাপাতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে। যদি কোনোদিনও তপন লেখা ছাপাতে দেয় তো নিজে গিয়ে ছাপাতে দেবে। নিজের কাঁচা লেখা ছাপা হয় হোক না হয় না হোক, নিজের কাঁচা লেখা সেটা যদি কেউ ছাপতে হয় ছাপুক, না হলে না ছাপুক। তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয়। তপন কী ভাবছে যে তপন যদি কোনোদিনও গল্প ছাপাতে দেয় তো নিজে গিয়ে দেবে। তপনকে যেন এটা কোনোদিনও শুনতে না হয় ও তপনের লেখা গল্প ছাপিয়ে দিয়েছে, অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে, তপনকে কোনোদিন শুনতে না হয়। আর যখন তপনের নিজের লেখা গল্প তপন পড়বে, সেটা পড়তে গিয়ে যেন অন্যের লেখা লাইন পড়তে না হয়। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের, এর থেকে দুঃখ বা অপমানের মতো আর কিছু নেই। নিজের লিখতে পারি আমি, আমার লেখার বদলে আমি অন্য কারোর লেখা নিজের নামে পড়বো, এর থেকে অপমানের বা দুঃখের এর থেকে বেশি কিছু নেই। এই চ্যাপ্টার থেকে পুরো লাইন বাই লাইন তোমাদেরকে আমি আলোচনা করে দিলাম, ঠিক আছে। এরপরে এর থেকে যে সমস্ত কোশ্চেন আসবে কোশ্চেনগুলো তো আমি দিচ্ছি, ওগুলো লিখে নেবে।